খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। ৬টি নবজাতক প্রাণ চলে গেল এবং সরকার খুব তড়িৎ ব্যবস্থাপনায় যে হাসপাতালটা দায়ী ছিল আদ্দিন হাসপাতাল, আজকে মাত্রই আমরা জানতে পারলাম যে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমার সাথে আজকের আলোচনায় রয়েছেন ডক্টর রুমানা হক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি মূলত কাজ করেন শিক্ষকতার পাশাপাশি স্বাস্থ্য নিয়ে, এবং জনস্বাস্থ্য ওনার একটা খুব বড় কাজের জায়গা এবং আগ্রহের জায়গা। আমরা বাজেট আলোচনায় আছি এবং থাকব, কিন্তু সেই সাথে সম্পর্কিতভাবেই শুধু বরাদ্দ নয়, জনস্বাস্থ্যে যেহেতু এত বড় একটা ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে বোধহয় প্রথমবার ঘটলো যে এরকম একটা হাসপাতালকে বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়ে আপনার একটু মতামত চাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্বাস্থ্য খাতে যে সেবা দেওয়া হয় এটি যথেষ্ট সংবেদনশীল। এখানে সবসময় কিন্তু মানুষের জীবন মরণ এটার সাথে জড়িত, এবং এখানে সেবার মান এই জন্য নিশ্চিত করার ক্ষেত্রে আইন কানুন রয়েছে দেশের, এবং সেই আইন মেনেই যে কিন্তু বেসরকারি সংস্থা যারা আছেন তাদেরকে সেবাটা দিতে হবে। তো এক্ষেত্রে যদি কোনো কারণে সেই আইনের পরিপন্থী কোনো কিছু হয় এবং সেবার মান যা দেওয়ার প্রয়োজন সেটা যদি তারা না দিতে পারেন, এবং এখানে আমরা যে ঘটনাটি দেখলাম যে আমাদের 6টি শিশু তারা প্রাণ হারিয়েছে, যেটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। এই ধরনের যখন ঘটনা হয় তখন স্বাভাবিকভাবেই জনগণের কিন্তু একটা চাহিদা থাকে, এবং আইনের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল থাকি সেক্ষেত্রেও কিন্তু একটা জবাবদিহিতার প্রশ্ন থাকে যে আমরা দেখতে চাই এটার বিচারটা কি হচ্ছে। তো এটা একটা যুগান্তকারী আমি দেখলাম যে এই সময় অতি দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা নিরপেক্ষভাবে একটি প্রতিবেদন জমা দিয়েছেন, এবং প্রতিবেদনে তাদেরকে দেখিয়েছেন যে যেই চার্জগুলো আসলে নেওয়া হয়েছিল, সেগুলো আদ্দিনের বিপক্ষে, সেগুলো প্রমাণিত হয়েছে যে হ্যাঁ তাদের কিছু ভুল ত্রুটি ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যথাযথ একটা এখানে বিচার ব্যবস্থা, এখানে তার প্রতি আমি শ্রদ্ধাশীল থাকছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে এক্ষেত্রে, এবং এ ধরনের উদ্যোগ অনেক ক্ষেত্রে প্রশংসনীয় এই কারণে যে আসলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থা ফিরিয়ে আনা, এবং অন্যান্য যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন এবং স্বাস্থ্য সেবা দিচ্ছেন তাদের জন্য এটা একটা কিন্তু বার্তা দেয় যে না, আমাকেও আসলে সঠিক সেবা দিতে হবে এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে স্বাস্থ্য সেবাটা এখানে কিন্তু প্রাইভেট সেক্টরকে আমরা আশা করি যে তারা ঠিক প্রফিট মোটিভেটেড হয়ে আসবে না, তাদের একটা ফিলান্থ্রপিক একটা মনোভাব থাকবে, জনসেবার জন্য তারা কাজ করবেন। তো এক্ষেত্রে এই ধরনের সংখ্যা কিন্তু খুব বেশি না যারা বেসরকারি সংস্থা এই ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। তো এক্ষেত্রে আদ্দিন দীর্ঘদিন ধরে কাজ করছে, তো এটা খুবই দুঃখজনক যে তারা এই ধরনের কিছু অসচেতনতা তাদের মধ্যে দেখা গেছে এবং তারা মান নিয়ন্ত্রণ করতে পারে নাই, এবং তাদের এই অদক্ষতার কারণে আমরা 6টি শিশু প্রাণ হারিয়েছে, যেটা আসলে অমূল্য। এটাকে কোনোভাবেই এটা আসলে বলা যাবে না এটা কিভাবে দুঃখজনক ঘটনা। তো এই ক্ষেত্রে তারপরেও এই ধরনের ঘটনা যখন হয় তো তাদেরকে কি কোনো সময় দেওয়া হবে কিনা, যেটাকে তারা পুনর্বিবেচনা করবেন এবং তারা আবার স্বাস্থ্যসেবায় ফিরে আসবেন, এটা হয়তো আমি একটা প্রশ্ন রাখবো বা জানতে চাবো। বা ভবিষ্যতের জন্য কারো যদি এভাবে লাইসেন্স একবার বাতিল করা হয় তাহলে কি এটা কতদিনের জন্য বাতিল করা হচ্ছে, এটা কি সারা জীবনের জন্য হচ্ছে নাকি না তারা আবার সেই শর্ত পূরণ করে সেবা দিতে আসতে পারবে, এবং সেক্ষেত্রে তাদেরকে একটি নির্দিষ্ট সময় আবার মনিটরিংয়ের জন্য রাখা হবে যে তারা সব আসলে এভাবে সব মান নিশ্চিত করতে পারছে কিনা। এবং আমাদের আরেকটি বিষয় এখানে মনে করিয়ে দিচ্ছে আমাদের যে রেগুলার মনিটরিং করা। এখন একটা দুর্ঘটনা ঘটেছে তাই আমরা কিন্তু একটা বিচার ব্যবস্থা হয়েছে, আবারও সাধুবাদ জানাচ্ছি যে অল্প সময় হয়েছে, কিন্তু আসলে প্রাইভেট সেক্টর বলেন, সরকারি ব্যবস্থাপনা বলেন, নিয়মিত আসলে এই ধরনের আমাদের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে এবং মান নিশ্চিত করার জন্য সামগ্রিকভাবে একটা মনিটরিং সুপারভিশন এটাকে আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। ডক্টর রুমানা, আপনার সাথে আমি একদম একমত যে এই উদাহরণ তৈরি করাটা হয়তো দরকার ছিল, কারণ অন্যান্য যে সরকারি এবং বেসরকারি উভয়ের ক্ষেত্রে, সরকারি হাসপাতালেও যে ঘটে না তা কিন্তু না, অনেক ধরনের অবহেলা ঘটে, এবং বেসরকারি উভয়ের ক্ষেত্রেই যদি একই মানদণ্ডে এই কমপ্লাই করাটা, নিয়মকানুন কমপ্লাই করছেন কিনা, এই জাতীয় নীতি কৌশলগুলো যদি শক্ত হাতে নেওয়া যায় আমরা সেবার দিক থেকে অনেক এগিয়ে যাব। এবারে যে স্বাস্থ্যের যে বাজেটটা দেয়া হলো, এখানে কি কোনো নীতিগত কোনো বড় ধরনের শিফট কি আপনারা দেখতে পাচ্ছেন? এখানে আসলে
আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি যে স্বাস্থ্যকে কখনোই আসলে অগ্রাধিকার দেওয়া হয় না। যতই আমরা কাগজে কলমে বলি না কেন, শেষ পর্যন্ত দেখা যায় যে বাজেটের 5% জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়, যেটা জিডিপির 0.7% হয়ে থাকে। তো এবার বাজেটে তো একটা খুবই আশাব্যঞ্জক যে এবার জিডিপির 1% স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। তো তার মানে হচ্ছে স্বাস্থ্য খাতকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তো সেটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। এবারের বাজেটের প্রতিপাদ্য বিষয় যেহেতু অন্তর্ভুক্তিমূলক বাজেট, মানব কল্যাণের জন্য বাজেট, গণতান্ত্রিক বাজেট, তা আমি মনে করি যে সেটার একটা প্রতিফলন এই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার স্বাস্থ্য খাতের বাজেটে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন কিডনি ডায়ালিসিস পেশেন্টদের যে ফিল্টার আমদানির ক্ষেত্রে কর রেয়াতের কথা বলা হয়েছে। এখানে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করেন, এরকম 15টি ইকুইপমেন্টের আমদানির ক্ষেত্রে শুল্ক এখানে ছাড়ের কথা বলা হয়েছে। তো এগুলো সবগুলোই আসলে কিন্তু জনগণের যে চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে তাদের যেই নিজের ব্যক্তি খাতে যে খরচটা হয় সেটা কমাবে, এবং এই যে মূল্যস্ফীতির এই অবস্থায় যে চাপ জনগণের উপর, অন্তত স্বাস্থ্য সেবা নেওয়ার ক্ষেত্রে সে চাপটা অন্তত কিছুটা কমবে। অর্থাৎ এই যে আউট অফ পকেট খরচ প্রায় 72%, না আমাদের 72 থেকে 74% এরকম বলা হয়। এই খরচটা একটু কমে আসতে পারে বলে আপনি মনে করছেন? একটা প্রসঙ্গ এখানে না তুললেই নাই, যে আমাদের যে হসপিটাল ট্যুরিজম আছে প্রায় $3 বিলিয়ন মতো প্রতি বছর, আমরা এইখানে চিকিৎসা আস্থা রাখতে পারি না বলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করায়, অনেকেই করান। এমনকি আমার খুব অস্বস্তি হয় যখন আমি দেখি যে আমাদের দেশের একেবারে প্রধান ব্যক্তিরা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করান, যাদের দায়িত্বে আমরা আছি, যারা নির্মাণ করবেন এখানকার চিকিৎসা সেবা, তারাই যখন চিকিৎসা নিতে দেশের বাইরে যান, তখন আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমি খুবই অস্বস্তির মধ্যে থাকি সেগুলো নিয়ে। এই যে $3 বিলিয়ন বাইরে চলে যাচ্ছে, একটা সেবা ওনারা বাইরে গিয়ে পাচ্ছেন যেটা দেশে নাই, এই সেবাটা ধীরে ধীরে আমি দেশে তৈরি করব, এরকম ব্যবস্থাপনা কি আপনার চোখে পড়েছে? এই বাজেটের মধ্যে কোনো নির্দেশনা রয়েছে? এই বাজেটে তো একটা বিষয় হচ্ছে যে এই বাজেটে আমরা আরও কয়েকটি আমি বলবো যে আশাব্যঞ্জক বিষয় দেখছি। যে দীর্ঘদিন আমরা বলি কি যে স্বাস্থ্য সেবাটাকে একদম চিকিৎসা কেন্দ্রিক না বলা, এটার পরিধিটা আরও বড়। এখানে আমাকে প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারের দিকে যেতে হবে। বিনিয়োগটা এমন হবে যে আমি অসুস্থ হওয়ার আগেই আমাকে সেই সেবাটা দেওয়া হবে, যেন আমি অসুস্থ না হই। এবার কিন্তু আমরা দেখেছি যে প্রাথমিক স্বাস্থ্য সেবায় বিনিয়োগ করার কথা বলা হয়েছে, তো সেটা অবশ্যই একটা ভালো দিক। যদি আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য বলা হয়েছে, হ্যাঁ, এবং এখানে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, তাদেরকে নিয়ে একটা প্রাথমিক স্বাস্থ্যসেবা একটা গঠন করা, শক্তিশালী করা, তো এটাকে আমি মনে করছি যে যথেষ্ট আশাব্যঞ্জক একটা দিক যদি আমরা সঠিকভাবে এটা করতে পারি। তো আপনার যে প্রশ্নটা যে আমরা কারা বাইরে যাচ্ছি, তো সেটা কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবার চেয়েও একটু বড়, তাই না? যে আমরা কিন্তু বিভিন্ন টার্সারি কেয়ারের জন্য আমাদের চোখের সমস্যা থেকে শুরু করে আমাদের ক্যান্সার, লিভারের সমস্যা, অনেক কিছুতে আমরা কিডনির সমস্যা দেখা যায় আমরা দেশের বাইরের জন্য আমাদের যেতেই হতো, কিন্তু এখন দেশে দেখেন দিব্যি হচ্ছে কাজটা। হ্যাঁ, এখানে আপনার প্রশ্নটা ধরেই যে সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে যে কিছু সেবা আমাদের দেশে আসলে নাই। তো এইটাকে ধীরে ধীরে আমাদের কোন সেবাগুলোর জন্য আমাদের বেশিরভাগ যারা বাইরে যাচ্ছেন দেশগুলোতে কেন যাচ্ছেন, সেই সেবাগুলো আমাদের দেশে আস্তে আস্তে দক্ষতা তৈরি করা, সেখানে বিনিয়োগ করা। এখানে রুমানা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যে ধরেন এই যে দক্ষতার জন্য পড়াশোনা এবং গবেষণার কিন্তু বিকল্প নাই। এখন IPGMR এর মতো হাসপাতাল, গবেষণামূলক হাসপাতাল আমরা কিন্তু আর দেখছি না। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটার কি বিকেন্দ্রীকরণ বা এটাকেই আরো দক্ষ করে তোলা, অবশ্যই এগুলোর বিষয়ে কিভাবে আমরা ভাবতে পারি অর্থায়নের ক্ষেত্রে? আসলে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার, যেখানে ছোট ছোট কিছু স্টেপ থাকবে, অর্থাৎ স্বল্প মেয়াদের কিছু টার্গেট থাকবে এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন অনেকগুলো হাসপাতালকে যদি আমরা অটোনমি দিই যে তারা নিজের মতো করে কাজ করবে, সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সুফল পাওয়ার সম্ভাবনা থাকে। তাদেরকে একদম খুব টাইট বাজেট না দিয়ে এই একটা থোক বরাদ্দ দেয় এবং তারা নিজেদের মতো করে যদি বাজেটটা ব্যবহার করতে পারে এবং আবার নিজেরাও কিছু অর্থ আহরণ করার সুযোগ তাদেরকে আমরা দিই, যেটা তারা নিজেরাও ব্যবহার করবে, তাহলে তো তারা একটু সেলফ সাফিসিয়েন্ট হবে। একদম সেন্ট্রাল পটের যে সম্পূর্ণ বাজেট সেটার উপর হয়তো তারা নির্ভর নাও করতে পারে, তারা হয়তো নিজেরাও কিছু যারা
ব্যয় করতে সক্ষম সেরকম ব্যক্তিদের হয়তো যারা বিদেশ চলে যেত সেরকম একটা সেবা তারা দেশেই দিয়ে সেখান থেকে কিন্তু তারা কিছুটা অর্থ আয় করতে পারে। কারণ সবার জন্য তো আসলে আমার সেফটি নেট দরকার নাই, অনেক তো নিজেরাও ব্যয় সক্ষম যারা এটা চিকিৎসা ব্যয়টা দেশেও করতে পারে। আরেকটা হচ্ছে দেখেন, স্বাস্থ্য খাতে আমরা কিন্তু ঠিক সেইভাবে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে পারিনি। তো আমরা এটাও একটা দেখতে পারি যে সেখানে কর্মসংস্থান সৃষ্টি বলেন, আমাদের যেই সামগ্রিক সমষ্টিক অর্থনীতির দিক থেকেও যদি দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি, তাহলে এটাও কিন্তু উপায় হতে পারে যে আমরা যদি বাইরের উদ্যোক্তাদেরকে আমাদের দেশে এবং সেই সাথে আমাদের নিজস্ব যারা উদ্যোক্তা আছেন তাদেরকে মিলে যদি আমরা এরকম হাসপাতাল নির্মাণের কথা চিন্তা করি, এবং অবশ্যই সেখানে একটা নিয়ম করে দিতে পারি আমরা যে যারা একদম নিম্ন আয়ের যারা আছেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে, কিন্তু যারা বেশি আয় করছেন তারা সেখানে বিদেশে না গিয়ে তারা এখানে সেবাটা নেবেন। তাহলে কি হচ্ছে, আমার এই বিদেশে যাওয়ার খরচটাও বাড়ছে, আমার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, সেই সাথে এখানে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। দেখেন আমাদের দেশে প্রতি বছর কত নার্স বের হচ্ছে তারা শিক্ষা নিয়ে, কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু আসলে কোনো ধরনের কর্মক্ষেত্রে সুযোগ পাচ্ছে না। তো এদেরকে কিন্তু আমরা তখন এই ধরনের যদি আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারি এবং এরকম টার্সিয়ারি হাসপাতালগুলো বা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারেও এরকম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং বাইরের বিনিয়োগ উৎসাহিত করতে পারি, তাহলে তো বৈদেশিক ওই অর্থটা আমাদের বাঁচবে, দেশের মানুষও সেবা পাবে, তখন আর তাদের দেশের বাইরে যেতে হবে না। আচ্ছা, একটা বিষয় আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানতে চাই যে এই যে আপনি কেয়ার গিভার সার্ভিস বা নার্সিং সার্ভিসের কথা বলছেন, একটা হচ্ছে বিদেশের বাজারে যাওয়ার জন্য আমরা অনেকদিন ধরে বলছি যে সেই লেভেলে ট্রেনিং 4-5 লেভেলে সেই দক্ষতা অর্জন করে আমি বাইরে পাঠাচ্ছি, এটা বাজার রয়েছে, কিন্তু দেশেও তো এটা একটা বড় চাহিদা রয়েছে। কিন্তু দেশে আমরা যেই কটা গুটি কয়েক সেন্টার দেখছি তাদের কাছ থেকে যখন আমরা সার্ভিস নিতে চাচ্ছি, সেইটার যে মূল্য, সেই উচ্চ মূল্য আমার মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে দেয়া সম্ভব হয় না। এখন তাহলে সমাধান কি? আমার তো এই কেয়ারটা লাগবে। এখানে এটাকে আসলে এটা যে একটা বিনিয়োগের খাত, এটা যে একটা কর্মসংস্থানের খাত, সেটা কিন্তু আমরা সরকারিভাবে এখনও সেইভাবে চিন্তা করছি না। এটা কিন্তু বেসরকারি কিছু প্রতিষ্ঠান তারা ভাবছে যে হ্যাঁ এটা একটা সেবা খাত হতে পারে, তাদের উদ্যোগে এটা করা হচ্ছে। তো এখানে আসলে এবং আমাদের দেশে দেখেন এখন পপুলেশন পিরামিডটা যদি দেখি, আমরা এখন অবশ্যই সবাই জানি যে আমাদের তরুণ প্রজন্ম এখন বেশি, কিন্তু 10 থেকে 12 বছর পর থেকেই কিন্তু আমরা দেখব পিরামিডটা উল্টে যাচ্ছে, বয়স্ক লোকের সংখ্যা বাড়বে একদম, কিন্তু আমরা কিন্তু এখন সেই প্রস্তুতিটা নিচ্ছি না। এবং যেভাবে অসংক্রামক রোগ বাড়ছে, প্রতিটা ঘরে ঘরে আপনার এখন কিন্তু ডিমেনশিয়া বলেন, ক্যান্সার থেকে শুরু করে কিডনি রোগী বেড়েই চলেছে, এবং এই বয়স্ক আমাদের যত গড় আয়ু বাড়ছে, খুবই আশাব্যঞ্জক সেটিও, কিন্তু তার এই দিকেও চিন্তা করতে হবে যে যত আমার আয়ুটা বাড়ছে, অসংক্রামক রোগ বাড়ছে, আমার তো লাগবেই। তো সুতরাং এটাকে আসলে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যখন আমি এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো এবং এটার জন্য একটা আইন তৈরি করতে পারবো, নীতিমালা তৈরি হবে, তখনও কিন্তু আপনি বাকি বিষয়গুলো বলতে পারবেন, যেটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি করা, তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং মান নিশ্চিত করা এবং তার মূল্য নির্ধারণ করা। আপনি সবাই বুঝি যে এক বাজেটে সকল সমস্যার সমাধান হবে না, কিন্তু ইন্টেন্টটা কি? যেমন এখানে একটা আছে সার্বজনীন স্বাস্থ্য কার্ড প্রবর্তন করা, সেটা একটা উদ্যোগ। স্মার্ট কার্ড, এটা তো ইভেন এনআইডির সাথেও হয়ে গেলে আমরা পেতে পারি। এই স্বাস্থ্য কার্ড ধরেন আমি যখন আরও বয়স্ক হয়ে যাব বা আমার যদি কোনো বিশেষ সেবা প্রয়োজন হবে, এটা তো আমার নিজের খরচে করার সামর্থ্য নাই থাকতে পারে, সেই প্রবলেমটা কিন্তু থেকে গেল। এক হচ্ছে কার্ডের মাধ্যমে আমি পৌঁছালাম, ঠিক আছে, আমার অ্যাডমিশনের জন্য, আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি কার্ড পেলাম, কিন্তু আমি সেবাটার জন্য যে মূল্য পরিশোধ করতে হবে, সেই মূল্য পরিশোধের সক্ষমতা আমার নাই থাকতে পারে। সেই ক্ষেত্রে এই বাজেটে স্বাস্থ্যের সেই সেবার মান উন্নয়নের ক্ষেত্রে বিশেষ কিছু কি রয়েছে? আমার মনে আছে যে আপনারা যখন স্ট্র্যাটেজিক কাজ পেপারটা করলেন অন্তরীণ সরকারের সময়, তখন আপনারা মডেল হাসপাতালের কথা বলেছেন। এই ধরনের কোনো উদ্যোগ কি চোখে পড়েছে আপনার? এবারে যেহেতু এই হেলথ কার্ডটা একটা নতুন হিসাবে আসছে, তো আমি প্রথমে সেটা একটু বলে নিই যে আমি এটাকেও সাধুবাদ জানাই যে এটা একটা, আমরা যখন একটা সরকারি হাসপাতালে যাই তখন বা বেসরকারি যেখানে আপনি বলেন, স্বাস্থ্য যে আমার একটা অধিকার, আমি যেটা পেতে
আমাকে দিতে তারা বাধ্য, এবং এটা আমার মানসম্মত সেবা, যে কোনোভাবে না, আমার একটা মানসম্মত সেবা পাওয়াটা যে অধিকার, এটা হয়তো এই কার্ডটা আমাকে নিশ্চিত করবে, আমার সেই অধিকারটা থাকবে যে কার্ডটা আমার আছে। তো এখানে প্রশ্ন থাকে যে এই কার্ডের জন্য আসলে কি সেবা দেওয়া হবে, কি সুবিধা আমি আসলে পাবো, এবং সেটার অর্থায়নের জন্য এবার বছরের বাজেটে রাখা হয়েছে এবং 2028 সালের মধ্যে সবার হাতে যাবে বলেও এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ক্রমান্বয়ে আসলে কিভাবে এটা বাড়বে এবং যাদেরকে দেওয়া হবে তারা কি সুবিধাগুলো পাবে, এটা হয়তো সামনের দিনগুলোতে আমরা আরও নিশ্চিত হতে পারবো। আর এই কার্ডগুলোর সাথে আমার আরেকটিও বিষয় আসলে আমি আলোচনায় আনতে চাই, যে আমরা তো আবার একটা ফ্যামিলি কার্ডও দিচ্ছি, আবার কৃষকরাও একটা কার্ড পাচ্ছেন। তো এখন এতগুলো কার্ড আছে, আবার আমাদের তো সামাজিক সুরক্ষা অনেক স্কিমগুলো আছে। তো এগুলো আসলে কিভাবে একসাথে আমরা সমন্বয় করব, অর্থাৎ একটা পরিবার কোন কার্ডগুলো পাবেন, কোন সেবাগুলো পাবেন, এটা মনে হয় একটু সমন্বয় করা প্রয়োজন। এবং আমাদের ডেটাবেস এবার দেখলাম যে NBR বলছেন তারা বিভিন্ন মন্ত্রণালয় থেকে ডেটাবেসগুলো নেবেন যেন একটার সাথে আরেকটা তারা সমন্বয় করতে পারেন। তো সেক্ষেত্রে এই স্বাস্থ্যের যে হেলথ কার্ডটা, সেটা অন্যান্য যেই সামাজিক সুরক্ষা বলেন বা অন্যান্য আমাদের ন্যাশনাল আইডি বলেন, এগুলোর সাথে কীভাবে সমন্বয় করা হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। কারণ তখনই কিন্তু আমি তাকে ট্র্যাক করতে পারবো, কে পাচ্ছে, কতদিন পাচ্ছে, কী কারণে পাচ্ছে, কতটুকু সেবা নিল, কতটুকু নিল না। এই তথ্যপত্রগুলো সঠিকভাবে যথাসময়ে নেওয়ার মতো সুযোগ আমি আশা করি যে এইবার যেহেতু একটা বড় বাজেট আছে, এগুলো এটার সাথে ইন্টিগ্রেটেড থাকবে। স্বাস্থ্য তো এমন একটা খাত, এত ধরনের প্রফেশনাল এটার মধ্যে যুক্ত, যেমন ফার্মাসিউটিক্যালস, আমরা যেমন কেয়ার গিভার নিয়ে কথা বললাম, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখে। LDC গ্র্যাজুয়েশনে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কি পরিস্থিতি দেখছেন? এবার পার্ক হবে বলে সরকার ঘোষণা দিয়েছেন। জি, এখন আমরা তো জানি যে যখন এই র ম্যাটেরিয়ালগুলো বা রিএজেন্ট যেগুলো আমরা বলি, এগুলো তো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আমদানি করি এবং সেখানে কিন্তু আমরা বেশ কিছু সুবিধা পাই। কিন্তু যখন আমরা এই গ্র্যাজুয়েশন হয়ে যাবে তখন কিন্তু এই সুবিধাগুলো আমরা পাবো না। এবং এখন কিন্তু আমরা জানি যে আমরা দেশে তো ওষুধে স্বয়ংসম্পূর্ণ, যেটি খুবই একটা আশাব্যঞ্জক বিষয়। এবং এখান থেকে কিন্তু আমাদের বিগত সময়ে সরকারের যে সুবিধাগুলো তারা পেয়েছেন সেগুলো তারা ব্যবহার করেছেন এবং সেই কারণেই কিন্তু এখন আমরা দেখছি যে ওষুধ শিল্পের একটা বিকাশ হয়েছে আমাদের দেশে। এবং আমাদের আশেপাশের দেশের সাথে যদি তুলনা করি, অনেক ওষুধ আছে যেটা আমাদের দেশে অনেক কম মূল্যে পাওয়া যায় এবং অনেক ওষুধ পাওয়াও যায়। যেমন ক্যান্সারের ওষুধগুলো আমরা তৈরি করছি এখন, যেটা কিন্তু আসলে পাকিস্তানে গেলে আপনি দেখবেন যে ওদের কিন্তু ক্যান্সারের ওষুধ নাই। এটা একটা বড় এই শিল্পের উন্নতি হয়েছে। এই যে এখন সুবিধাগুলো আমরা পাবো না, তখন এই শিল্পের বিকাশটা কিভাবে হবে এবং আদৌ ব্যাহত হবে কিনা, এটা কিন্তু এখনই চিন্তা করার সময়। এবং এখানে রুমানা, আমি যদি ভুল না বলে থাকি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সামনে বড়ভাবে আসবে। আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানির IP, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এবং তার সাথে আমাদের সামনে LDC গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জগুলো সম্মুখীন হব সেই প্রসঙ্গে আলোচনা করছিলাম। একটা প্রসঙ্গে জানতে চাই যে এই যে বারবার বলছি আমাদের অর্থায়নের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, হেলথের অর্থায়নের ক্ষেত্রে আমাদের নিজেদের অভিগম্যতা কম, আমার সামর্থ্য নেই ভালো চিকিৎসা পাওয়ার জন্য। এইখানে কোনো ইনোভেটিভ ফাইন্যান্সিং, এখন তো ফাইন্যান্সিংয়ের অনেক ধরনের মডালিটি, ব্লেন্ডেড ফাইন্যান্সিং হয়েছে, অনেক ধরনের ফাইন্যান্সিং আছে, এখানে আমরা কি কোনো ইনোভেটিভ ফাইন্যান্সিং মডেল চিন্তা করতে পারি, বা সরকার কি কিছু করছেন চিন্তা? এখন এখানে যেমন অনেক দিন ধরেই একটা আলোচনা হয় যে এখন যেভাবে আমাদের সরকার ব্যবস্থাপনাটা হচ্ছে, যে এই ট্যাক্স ফান্ডেড, এটাও এক ধরনের প্রোটেকশন, তাই না? এটাও এক ধরনের সোশ্যাল প্রোটেকশন। তো এভাবে ট্যাক্স ফান্ডেড দিয়ে মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এখন দেওয়া হচ্ছে। তো এটার একটা বিষয় হচ্ছে কি, যে সরকারের এই বাজেট দিয়ে আসলে তো এই আমাদের 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এবং বিশেষ করে একটু আগে আমরা যেটা বলছিলাম যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া, কিন্তু আরও অনেক যে সুবিধাগুলো দেওয়া, সেগুলো তো সরকার পক্ষে সম্ভব না যে একজনকে আপনার সবাইকে, আমরা তো বলছি যে ইউনিভার্সাল হেলথ কভারেজ, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, যে সবাইকে সব ধরনের সেবা দেওয়া, কিন্তু আবার তার ফাইন্যান্সিয়াল প্রোটেকশনও রাখতে হবে যেন তার উপর এটা চাপ, বাড়তি আর কি ব্যয়ের চাপ না হয়। তো এই ক্ষেত্রে আসলে এই ট্যাক্স ফান্ডিং দিয়ে এই প্রথায় কতদিন চলতে পারবে, এই আলোচনাটাই হয়তো আপনি যেটা প্রশ্ন বললেন। তো এখানে ইনোভেটিভ যেটা, যে অন্যান্য দেশের যদি আমরা দেখি, উন্নত দেশগুলোতে যদি বলেন, তাহলে একটা যেটা করে অনেকে, যে একটা স্বাস্থ্য বিমা তারা করতে পারে। এবং এক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট সেক্টরে তো স্বাস্থ্য বিমা থাকেই, কিন্তু সরকার তারা নিজস্বভাবেই তারা এই ট্যাক্স ফান্ডিং দিয়ে কিছুটা, এবং যারা জনগণ আছে তারাও সেখানে কিছুটা সম্পৃক্ত হয়ে দুই পক্ষ মিলেই কিছু অংশীদারিত্বের মাধ্যমে তারা কিন্তু এই
বিমার প্রিমিয়ামটা তারা দিতে পারে। তো এই ধরনের স্বাস্থ্য বিমায় আমরা যেতে পারি কিনা এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে, কিন্তু এখানে আমাদের স্বাস্থ্য বিমাটা শুধু করলে তো হবে না, সেবাটা নিশ্চিত করতে হবে একদম। এবং সেক্ষেত্রে আমাদের এখন সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা এবং বেসরকারি পর্যায়ে যে সক্ষমতা সব মিলিয়ে কিন্তু এটা করাটা সহজ না। বিশেষ করে এই ধরনের বিমা পরিচালনা করার জন্য বিমা কোম্পানিগুলো এবং তাদের যেই দক্ষতা, সেটাও কিন্তু দক্ষতা সেটা। তো এক্ষেত্রে আমাদের হাসপাতালগুলো কিন্তু অ্যাক্রিডেটেড না, যে তাদের মান নিয়ন্ত্রণ, সেটা প্রক্রিয়াটা ঠিক হয়নি এবং জনগণও কিন্তু আমাদের আস্থার অভাব আছে যে আমরা যে আসলে প্রিমিয়াম দিব স্বাস্থ্য বিমার জন্য এবং সেভাবে আমরা এই বিমাগুলো আমরা ক্রয় করব বা আমাদের এই বিমাটা থাকবে যার জন্য আমাকে কিছুটা প্রিমিয়াম দিতে হবে, এটাতেও কিন্তু মানুষজন এখন সেভাবে সেন্সিটাইজ না। যার জন্য বিমার আলোচনাটা হয়েছে, কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে প্রাতিষ্ঠানিক কাঠামো, এটার ভিতরে এই বিমাটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই দিক নির্দেশনা না থাকার কারণে বা এই ধরনের আরও আলোচনা না হওয়ার কারণে এবং দক্ষতার অভাব, প্রাতিষ্ঠানিক দক্ষতা যেটা আমরা বলছি, আমরা কিন্তু সেদিকে যেতে পারছি না। তো এক্ষেত্রে বর্তমান যে অবস্থাটা আছে এটাকে কিভাবে উত্তরণ করা যায়। তো এখন যে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে একটা ইউকে সিস্টেমটা যেরকম আছে, যে সেখানে একটা ন্যাশনাল হেলথ সিস্টেম আছে, সেই মডেলটাই আমার মনে হচ্ছে যে ওনারা যেরকম জিপি মডেল করেছেন, যে একটা এলাকা ভিত্তিক রেফারেল সিস্টেম করা, যে একটা এলাকা ভিত্তিক, সেখানে একটা প্রাইভেট প্রোভাইডাররাও হতে পারে যে তারা সেই এলাকায় যত জনগণ আছে তাদেরকে প্রাথমিক সেবা। এবারে সরকার তো জেলা ভিত্তিক একটা অনেক ইমপ্রুভড হসপিটাল করার কথা বলা হচ্ছে, সক্ষমতায় যাচ্ছে। আপনার কি ধারণা যে এরকম কোন সিস্টেমের দিকে আমরা যাচ্ছি? এরকম যেতে যাওয়ার একটা সুবিধা এখন একটা পথ হচ্ছে। কারণ কি একটা দেখেন যে যেটা আমি বলছিলাম যে সরকারের একার পক্ষে তো সম্ভব না, কারণ নগর স্বাস্থ্য তো একটা বড় অংশ। আমাদের জেলায় যেমন কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, কিন্তু আমাদের নগর স্বাস্থ্যটা তো অন্যরকম। এখানে এতদিন সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্ট তারা সেবাটা দিয়েছে এবং সাম্প্রতিক আমরা দেখলাম যে 192টা হেলথ সেন্টারকে এখন লোকাল গভর্নমেন্ট থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তা এই নগর স্বাস্থ্য ব্যবস্থাপনাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং। তো এই ক্ষেত্রে যেটা আমরা বলছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা স্ট্র্যাটেজিক পারচেজিং, অর্থাৎ সরকার যদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকেই সেবাটা কিনে নেয়, তাহলে সেটা সম্ভব কিনা। তো এখানে একটা আমাদের কিন্তু একটা সুযোগ রয়েছে। আপনি যেটা বললেন যে ভিন্ন ধরনের অর্থায়ন ব্যবস্থা, যে আমাদের যেহেতু পাবলিক প্রকিউরমেন্ট রুল যেটা 2025 সালে, এটা তো আবার রিভাইজ করা হয়েছে পিপিআর 2025, তো সেটা কিন্তু আসলে স্বাস্থ্যের এই যে প্রাইভেট সেক্টর থেকে সেবা কেনার খাতটাকে আসলে সুবিধা দিয়েছে। এখন এনজিও বলেন বা ফর প্রফিট যে প্রাইভেট সেক্টর, তাদেরকে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংযুক্ত করা যেতে পারে। আপনি একটা প্রসঙ্গ মনে করিয়ে দিলেন যে এনজিওদের ক্ষেত্রে যখন বললেন, রিপ্রোডাক্টিভ হেলথের অনেক ধরনের, বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণের যে উপকরণগুলো, এইখানে অনেক স্বল্পতা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। এর আসলে বাস্তবতা কি? দেখেন, আমরা মানে ফ্যামিলি প্ল্যানিং যে আমাদের ইউনিটটা, এটা তো কাজ করছে অবশ্যই, কিন্তু এখানে বেশ অনেকদিন ধরে স্থবিরতা হচ্ছে যে সেখানে উপকরণ সামগ্রী অনেক সময় কেনা হয় নাই, জনবলের স্বল্পতা আছে। কারণ আপনি দেখেন সেই কবে আপনার হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এদেরও বয়স হয়ে গেছে। বাড়ি বাড়ি যে সচেতনতা তৈরি করবে, এখন বাড়ির সংখ্যা তো বেড়ে গেছে, আগে একজন 200টা বাড়ি দিতে পারত, এখন শুধু 400 হয়ে গেছে। তো যার কারণে কিন্তু সেই পরিমাণ আমরা লোকবল কিন্তু নিয়োগ করি নাই। তো এইভাবে আগে যে বাড়ি বাড়ি যে সচেতনতা তৈরি করা, সামগ্রীগুলোকে দেওয়া, তো এইটা কিন্তু অনেকখানি স্থবির, দক্ষতার অভাব বলেন বা জনস্বল্পতার কারণে। আমি এবারের বাজেটের যে লেখনীটা পেয়েছি, সেখানে আমি রিপ্রোডাক্টিভ হেলথের উল্লেখ পাইনি, কিন্তু মাতৃ এবং শিশু স্বাস্থ্যের বিষয়টা রয়েছে। এবং আশা করছি যে এই হেডে যদি আমার রিপ্রোডাক্টিভ হেলথের যে দুর্বলতাগুলো আছে সেইটা কাটিয়ে উঠবার জন্য যদি অর্থায়ন হয়ে থাকে, আমরা আগামী কয়েকদিন আরো ভালোভাবে বুঝতে পারবো রুমানা। আমরা আশা করছি যে তাহলে একটা ভালো কিছু হবে। আর যদি না থেকে থাকে, তাহলে আমরা আগামী 20 দিনের আলোচনায় সরকারের কাছে আহ্বান জানাতে পারি যে সেটা যেন জোরদার করে হয়। একটু বোঝার চেষ্টা করছিলাম যে ধরেন আমাদের যক্ষ্মার জন্য সরকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু তারপরে আমাদের বিভিন্ন ইপিআই কর্মসূচি, অনেক ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও বিভিন্ন কারণে ভেঙে পড়া ইপিআই কর্মসূচি আবার দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। খুবই বড় ধরনের কাজ। আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং আমাদের, আপনিও বললেন যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলে আমাদের বয়স্ক লোকের সংখ্যা বেড়ে যাবে,
60 বছরের অধিক বয়সী যারা, এই দুই জনগোষ্ঠীর জন্য একটা লেভেলের ফ্রি অ্যাক্সেস টু হেলথ, এগুলোর জন্য অর্থায়নের ভাবনা কিভাবে ভাবতে পারি, বা সরকারি পর্যায়ে কি ভাবনা আছে? কাগজে কলমে তো আসলে আমরা বিনামূল্যেই চিকিৎসা দিচ্ছি, কারণ যে কেউ কিন্তু যে কোনো সময় আপনার কমিউনিটি ক্লিনিকে বলেন, উপজেলা হেলথ কমপ্লেক্সে, ডিস্ট্রিক্ট হাসপাতালে বলেন, খুবই স্বল্প খরচ। আপনার একটা টিকিট দেওয়া হয় 5 থেকে 10 টাকা, আর কিছু আমরা জানি আমরা পেয়ে থাকি, এবং যেই ডায়াগনস্টিক টেস্টগুলো করা হয় সেগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে। জি। কিন্তু আসলে বাস্তবতা যেটা, যে অনেক সময় তো ওষুধগুলো থাকে না সেখানে, যার কারণে তাকে দেখা যায় কিছু ওষুধ সে পাচ্ছে কিন্তু বাকিটা তাকে বাইরে থেকে এই ফার্মাসিদের নিজেদেরকে কিনে নিতে হয়, টেস্টও বাইরে থেকে করতে হয়। তো এইখানে এই সেবাগুলো যদি দিতে হয় তাহলে অবশ্যই এই ওষুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। আমাদের এই যে দীর্ঘদিন আমরা বলি যে ইকুইপমেন্টগুলো কাজ করছে না, এক্সরে মেশিন কাজ করে না, অবশ্যই আমাদের এই যন্ত্রপাতির অ্যাসেট রেজিস্টার যেগুলো আছে সেগুলো আসলে নিয়মিত দেখা, এবং যেগুলোকে মেরামত করা এগুলোর জন্য বাজেট থাকে, এবং সেই বাজেটগুলো ব্যবহৃত থেকে আবার ফেরত যায়। তো আমাদের আসলে এখন দক্ষ যারা এখানে কাজ করবেন তাদের নেতৃত্ব যে যেখানে থাকবেন, আমরা আশা করছি যে এবার আমরা নতুন নেতৃত্ব দেখতে পারবো, যারা এই জিনিসগুলোতে আসলে লিডারশিপের ভূমিকায় থেকে তারা সমস্যা কিন্তু এই চিহ্নিত সমস্যাগুলো সমাধানের দিকে যাবেন, এবং যে অব্যবহৃত বাজেট প্রতি বছর চলে যায় 20 থেকে 25%, সেই বাজেটটা তারা এবার খরচ করে দেখাবেন। আর এবার তো বাজেট কলেবরে অনেক বেড়েছে, তো সেখানে এই টাকা তারা কোথায় খরচ করবেন? অবশ্যই আপনি যেগুলো বললেন অগ্রাধিকার যে খাতগুলো, যে যক্ষ্মা নিয়ন্ত্রণ, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ে, ভ্যাকসিনেশন, এগুলো তো অবশ্যই আমরা মনে করি যে এবার একদম আমরা যত মানুষের কাছে পৌঁছানোর কথা আমরা তাদের সবার কাছে পৌঁছাতে পারবো মানসম্মত সেবা দিয়ে। এবং সবশেষে আমার আরেকটা বিষয় খুব সংক্ষেপে 1 মিনিটে যদি একটু বলেন, সেটা হচ্ছে আমার কোঅর্ডিনেটেড এফোর্ট। আমার কিন্তু ডেঙ্গু যদি প্রতিরোধ করতে হয় সেটা তো স্বাস্থ্য ইস্যু, কিন্তু সেটা তো কিন্তু সিটি কর্পোরেশনের হাতে। সেখানেও কি আমাদের কোঅর্ডিনেশন, ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন বাজেটের বাইরে গিয়ে বাড়ানো তো খুব অবশ্যই। আমরা বলি যে 14 থেকে 17টা মন্ত্রণালয় কোনো না কোনোভাবে স্বাস্থ্য খাতে কিছু না কিছু খরচ করে, তার মধ্যে এই লোকাল গভর্নমেন্ট হচ্ছে সবচেয়ে একটা বড় স্বাস্থ্যের বাইরে। তো অবশ্যই সমন্বয়টা দরকার, এবং এই সমন্বয় যতদিন না হবে ততদিন শুধু ডেঙ্গুর না, সেই সাথে আরও আছে, ধরেন এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন থেকে শুরু করে এখন আমাদের ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, সবার একদম সম্মিলিতভাবে কাজ করতে হবে। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ রোমানা।